তাহলে আজকে আমরা পড়ব বিক্রিয়া হারের উপর চাপের প্রভাব। গ্যাসীয় মাধ্যমে বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে তখন গ্যাসের আয়তন সংকুচিত হয়, ফলে পদার্থের ঘনমাত্রা বৃদ্ধি পায় এবং ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে অণুগুলোর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়, তাই বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। অর্থাৎ কোনো গ্যাসীয় বা তরল মাধ্যমে যখন আমরা এর চাপ বৃদ্ধি করব তখন গ্যাসের আয়তন সংকুচিত হবে অথবা তরলের আয়তনটা সংকুচিত হবে। এই সংকুচিত হওয়ার ফলে পদার্থের ঘনমাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ চাপটা বৃদ্ধি করলে পদার্থগুলো সংকুচিত হয়ে যায় এবং গ্যাসীয় পদার্থ সংকুচিত হয়ে যায়, যার ফলে ঘনমাত্রা বৃদ্ধি পায় এবং ঘনমাত্রা বৃদ্ধি করলে অণুগুলোর সাথে সংঘর্ষের মাত্রা বৃদ্ধি পায়। অর্থাৎ বিক্রিয়ার জন্য যে সংঘর্ষের প্রয়োজন হয়, ঘনমাত্রা বৃদ্ধি পেলে সেই সংঘর্ষগুলো আরও দ্রুতর মধ্যে সংঘটিত হয়, যার ফলে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। অর্থাৎ কোনো বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। আবার বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব, তো ঘনমাত্রা বৃদ্ধি করলে অবশ্যই বিক্রিয়াগুলোর মধ্যে সংঘর্ষের পরিমাণ বৃদ্ধি পাবে, যার ফলে বিক্রিয়া দ্রুত গতিতে সংঘটিত হবে। তাই ঘনমাত্রা বৃদ্ধি করলেও বিক্রিয়া হার বৃদ্ধি পায়, আবার ঘনমাত্রা হ্রাস করে বিক্রিয়া হার হ্রাস পায়। এখন আমরা জানবো সক্রিয়ণ শক্তি। বিক্রিয়ক পদার্থে পরিণত হওয়ার কালে বিক্রিয়ক অণু বা কণাগুলোতে ন্যূনতম শক্তি প্রয়োজন হয়। বিক্রিয়াকালে বিক্রিয়কের প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে সক্রিয়ণ শক্তি বলা হয়। অর্থাৎ বিক্রিয়ক উৎপাদ পদার্থে পরিণত হওয়ার জন্য এই ন্যূনতম শক্তির প্রয়োজন হয়। এই শক্তিগুলো না থাকলে বিক্রিয়াটিতে সংঘর্ষ হয় না এবং বিক্রিয়াটি সংঘটিত হতে পারে না। তাই এই ন্যূনতম প্রয়োজনীয় শক্তিটাকে সক্রিয়ণ শক্তি বলা হয়। এখন আমরা জানবো সক্রিয়ণ শক্তি যত বেশি হয় এই শক্তি অর্জন করা তত কষ্টকর হয়ে যায়। অর্থাৎ কোনো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বা ন্যূনতম সেই প্রয়োজনীয় শক্তিটা যত বেশি হবে সেটা অর্জন করা তত কষ্টকর হয়ে যায় পদার্থের পরমাণুগুলোর জন্য, যার ফলে এই শক্তি অর্জন করে বস্তু কণার সংখ্যা তত কমতে থাকে, যার ফলে কোনো পদার্থতে এই সক্রিয়ণ শক্তি অর্জনকারী বস্তু কণার সংখ্যা কম থাকে, ফলে বিক্রিয়াটির গতি কমে যায় এবং সক্রিয় শক্তির মান যদি কম হয় তাহলে অনেক বেশি সংখ্যক অণু বা পরমাণু সেই শক্তিটা সহজেই অর্জন করতে পারে এবং সহজেই বিক্রিয়াটি ঘটাতে পারে, যার ফলে বিক্রিয়ার গতি তখন বৃদ্ধি পায়। সক্রিয় শক্তি কম হলে এবং সক্রিয় শক্তি বেশি হলে বিক্রিয়ার গতি কমে যায়। অপরপক্ষে সক্রিয় শক্তির মান কম হলে তুলনামূলক সহজে অধিক সংখ্যক বিক্রিয়ক বস্তু কণা ও শক্তি অর্জন করলে বিক্রিয়ার গতি বেশি হয়। এখন আমরা দেখব তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। যেসব বিক্রিয়া সক্রিয়ণ শক্তি কম সেসব বিক্রিয়া সহজে কম তাপমাত্রায় ঘটে। অপরদিকে যেসব বিক্রিয়া সক্রিয় শক্তি বেশি সেসব বিক্রিয়া ক্ষেত্রে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। এখন আমরা দেখব যেসব বিক্রিয়ায় স্থিতিশক্তি উৎপন্ন দ্রব্যের বা উৎপাদের স্থিতিশক্তির চেয়ে বেশি হয় সেসব ক্ষেত্রে অতিরিক্ত শক্তি নির্গত হয়। এখন আমরা যদি তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে দেখি, তাহলে তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়কের স্থিতিশক্তি, এই যে স্থিতিশক্তি, এখানে বিক্রিয়কের স্থিতিশক্তি অর্থাৎ ই এর মান, বিক্রিয়কের স্থিতিশক্তি অর্থাৎ ই এর মান উৎপন্ন দ্রব্যের বা উৎপাদের স্থিতিশক্তির চেয়ে বেশি হয় সেসব ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে শক্তি নির্গত হয়। এই অতিরিক্ত পরিমাণে শক্তি নির্গত হয়, তাই এটাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। অর্থাৎ এই বিক্রিয়াটি সংঘটিত হলে যে বিক্রিয়কের যতটুকু শক্তি ছিল এই উৎপাদের শক্তি সেটা থেকে কম উৎপাদের পুরোটা শক্তি কাজে লাগিয়ে বিক্রিয়াটি সংঘটিত হয় না, যার ফলে কিছু পরিমাণ শক্তি রয়ে যায় আর উৎপাদের শক্তি কম হয়, উৎপাদের স্থিতিশক্তি কম হয়, যার ফলে যে বেশি পরিমাণ শক্তিটি নির্গত হয়ে যায় বিক্রিয়া থেকে, যার ফলে বিক্রিয়াটিতে তাপ উৎপন্ন হয় এবং বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া হয়। এই তাপ উৎপাদী বিক্রিয়ার ΔH এর মান সবসময় নেগেটিভ হবে। আচ্ছা, এখানে আমরা যদি দেখি
ইএ যদি আমরা হচ্ছে উৎপাদের স্থিতিশক্তির মান যদি আমরা ইএ মনে করি আর হচ্ছে বিক্রিয়কের স্থিতিশক্তির মান যদি আমরা ইবি ধরি, তাহলে এখানে আমরা দেখব ই এর মানটা কম এবং ইবি এর মানটা অনেক বেশি। তাই ই থেকে যখন ইবি আমরা বিয়োগ করব, ডেল এইচ এর মানটা বের করার সময় ই এ অর্থাৎ উৎপাদের যে পরিমাণ বা তার থেকে ইবি এর মানটা যখন আমরা বিয়োগ করব, তখন রেজাল্টটা নেগেটিভ আসবে, যেহেতু ই এর মানটা কম এবং ইবি এর মানটা বেশি থাকে। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা সক্রিয়ণ শক্তি। আমরা দেখতেছি সক্রিয়ণ শক্তি, স্থিতিশক্তি আর এতটুকু পরিমাণ সক্রিয়ণ শক্তি। তো দেখতে পাচ্ছি যে এইটা মানটা উৎপাদের স্থিতিশক্তির মানটা বিক্রিয়কের স্থিতিশক্তির মান থেকে কম এবং বিক্রিয়াটি যে সংঘটিত হয়েছে, এই সংঘটিত হওয়ার প্রয়োজনীয় শক্তিটা সক্রিয়ণ শক্তি। এবং আমরা যদি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে দেখি, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে অনুরূপ আমরা দেখতে পাচ্ছি ইএ অর্থাৎ উৎপাদের সক্রিয়ণ শক্তির মানের থেকে ইবি বিক্রিয়কের সক্রিয়ণ শক্তির মানটা যেহেতু কম, এই যে এই পর্যন্ত, আর উৎপাদের সক্রিয় শক্তির মানটা ই1 আর ই2 দিয়ে যদি লিখি, তাহলে এইটুকু পরিমাণ হচ্ছে সক্রিয়ণ শক্তি, প্রয়োজনীয় যে শক্তি দ্বারা বিক্রিয়াটি সংঘটিত হয়েছে সেটাকে সক্রিয়ণ শক্তি বলা হচ্ছে। তো এখানে যদি আমরা ডেল এইচ এর মানটা হিসাব করি, তাহলে ইএ থেকে যদি ই2 বিয়োগ দিই, তাহলে আমরা জানি, বা ইএ থেকে ইবি বিয়োগ দিলে আমরা জানি যে এখানে উৎপাদের শক্তির পরিমাণটা বেশি হবে এবং বিক্রিয়কের শক্তির পরিমাণটা কম হবে। তাই তাপহারী বিক্রিয়া ডেল এইচ এর মানটা পজিটিভ হয়, অর্থাৎ যে বিক্রিয়া বিক্রিয়কের শক্তি পরিমাণটা উৎপাদের তুলনায় কম থাকে এবং উৎপাদের শক্তির মানটা বেশি থাকে, যার ফলে কিছু পরিমাণ শক্তি শোষণ করে, এই ফলে বিক্রিয়াটিতে তাপমাত্রা কমে যায়। এই জন্য এটিকে তাপহারী বিক্রিয়া বলা হয়। এবং এখানে দেখা যাচ্ছে যেসব বিক্রিয়কের স্থিতিশক্তি উৎপাদের স্থিতিশক্তির চেয়ে কম হয়, অর্থাৎ উৎপাদের স্থিতিশক্তি বেশি, তবে ওই বিক্রিয়ায় তাপ শোষিত হয়, তা তাপহারী বিক্রিয়া। তা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এবং বিক্রিয়ার হার ও সক্রিয়ণ শক্তির মাত্রার মধ্যে সম্পর্ক। আমরা এখানে দেখব বিক্রিয়ার হার এবং সক্রিয়ণ শক্তির মাত্রার মধ্যে সম্পর্ক। যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বেশি তার গতির হার কম হবে এবং যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কম তার গতির হার বেশি হবে, কেননা সক্রিয়ণ শক্তি বেশি হলেও অনুসময়ের পক্ষে সেই পরিমাণ শক্তি সংগ্রহ করা কষ্টকর হয়ে ফেলে, যার ফলে বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির মাত্রার ব্যস্তানুপাতিক, অর্থাৎ বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির মাত্রার ব্যস্তানুপাতিক অনুসারে বাড়ে বা কমে। অর্থাৎ সক্রিয়ণ শক্তির মান বেশি হলে সেই পরিমাণ শক্তি কম সংখ্যক অণুর মধ্যে থাকে, যার ফলে বিক্রিয়ার হারটা কমে যায়, এবং সক্রিয়ণ শক্তির মান যদি কম হয় তাহলে ওই পরিমাণ শক্তি বেশি সংখ্যক অণুর মধ্যে থাকে, যার ফলে সক্রিয়ণ শক্তির মান বৃদ্ধি পায়। শক্তির মানটা বৃদ্ধি হলে, কম হলে বেশি সংখ্যক শক্তি তোমার অণুগুলোর মধ্যে থাকবে, অণুগুলোর মধ্যে সহজেই সেই শক্তি সম্পূর্ণ হতে পারে, যার ফলে বিক্রিয়ার হার তখন বৃদ্ধি পাবে। সক্রিয় শক্তি কম হলে বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন আমরা পড়ব প্রভাবক। প্রভাবক কি? যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত হয়, তাদেরকে প্রভাবক বলা হয়। অর্থাৎ যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়াকালে বিক্রিয়কের মধ্যে উপস্থিত থাকে এবং এদের সংস্পর্শে বিক্রিয়ার গতির হারটা বৃদ্ধি পায় বা হ্রাস পায়, কিন্তু বিক্রিয়ার শেষে সেই পদার্থটি অপরিবর্তিত অবস্থায় থাকে, তাকে প্রভাবক বলা হয়। প্রভাবকের বৈশিষ্ট্য দুইটা থাকতে হবে। একটি হলো একটি সক্রিয়ণ শক্তিকে হ্রাস করবে, অর্থাৎ হয় উৎপাদন সক্রিয়ণ শক্তিকে হ্রাস করবে অথবা বিক্রিয়কে সক্রিয়ণ শক্তিতে হ্রাস করবে, এবং সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি বৃদ্ধি করবে। এবং এরা হয় সম্মুখমুখী বিক্রিয়ার গতি বৃদ্ধি করবে অথবা পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি বৃদ্ধি করবে। এখন প্রভাবক চার প্রকার। একটা হচ্ছে ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবকটা সম্মুখ দিকে বিক্রি করে বা বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, সেটা হচ্ছে ধনাত্মক প্রভাবক। এর উদাহরণ হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড। তাহলে ম্যাঙ্গানিজ অক্সাইড হচ্ছে একটি ধনাত্মক প্রভাবক, যেটি পটাশিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন করে, এবং এখানে যদি ম্যাঙ্গানিজ অক্সাইড উপস্থিত থাকে তাহলে বিক্রিয়ার গতিটি অনেক বৃদ্ধি পায়। এবং ঋণাত্মক প্রভাবক হচ্ছে যে বিক্রিয়ার গতি হ্রাস করে। তাহলে হাইড্রোজেন পার অক্সাইড 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি এবং অক্সিজেন উৎপন্ন করে, কিন্তু এখানে যদি H3PO4 যোগ করা হয় তাহলে এই বিক্রিয়ার হার যে বা সময়
কমে যায়, যার ফলে এটি খুব অল্প সময়ে সম্পন্ন, সময়টা বেড়ে যায়, যার ফলে এটি অনেক বেশি সময় ধরে সম্পন্ন হয়, অর্থাৎ বিক্রিয়ার গতি হ্রাস পায়। এবার দেখব অটোপ্রভাবক বা স্বপ্রভাবক। বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ নিজেই প্রভাবক, অর্থাৎ বিক্রিয়ায় নতুন করে আমাদের প্রভাবক অ্যাড করার প্রয়োজন হয় না। বিক্রিয়া সম্পন্ন হয়ে যে পদার্থ উৎপন্ন হয় সেটি এই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে এখানে আমরা একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, এই বিক্রিয়াটির মধ্যে ম্যাঙ্গানিজ সালফেট যে উৎপন্ন হচ্ছে, এই ম্যাঙ্গানিজ সালফেটটা উৎপন্ন হলে Mn2+ বা ম্যাঙ্গানিজ আয়নটি Mn2+ আয়নটি হচ্ছে এই বিক্রিয়াটিতে অটোপ্রভাবক বা স্বপ্রভাবক রূপে কাজ করে, যার ফলে এই ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হলে বিক্রিয়াটির গতি বৃদ্ধি পায়। তারপর আমরা দেখব আবিষ্ট প্রভাবক। কোনো বিক্রিয়া একটি বিশেষ বিক্রিয়কের প্রভাবে তার অপর বিক্রিয়কের সাথে তৃতীয় কোনো পদার্থের বিক্রিয়া ঘটে, কিন্তু পৃথকভাবে তাদের মধ্যে কোনো বিক্রিয়া ঘটে না, তখন এই বিক্রিয়াটিকে আবিষ্ট প্রভাবক বলা হয়। কি অর্থাৎ কোনো বিক্রিয়া একটি বিশেষ বিক্রিয়কের প্রভাবে তার অপর বিক্রিয়কের সাথে তৃতীয় কোনো পদার্থের বিক্রিয়া ঘটে, অর্থাৎ কোনো বিক্রিয়ায় যদি একটি বিশেষ পদার্থ কোনো বিক্রিয়ায় একটি বিশেষ বিক্রিয়কের জন্য তার অপর বিক্রিয়কের সাথে, অর্থাৎ এর অপর বিক্রিয়কের সাথে তৃতীয় কোনো পদার্থের বিক্রিয়া ঘটে, অর্থাৎ ওই বিক্রিয়া উপস্থিত থাকলেই তখন তৃতীয় পদার্থের সাথে বিক্রিয়া ঘটে, কিন্তু পৃথকভাবে তাদের মধ্যে বিক্রিয়া ঘটে না। এই ধরনের বিক্রিয়াটিকে আবিষ্ট প্রভাব বলা হয়। যেমন এখানে আমরা দেখি সোডিয়াম সালফেটের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় সোডিয়াম সালফেট উৎপন্ন হয় বা Na2SO4, কিন্তু Na3ASO3 অর্থাৎ আচ্ছা, এখন আমরা দেখব Na3SO3 এর সাথে অক্সিজেনের কোনো কিন্তু বিক্রিয়া ঘটে না, কিন্তু যখন এই দুটি পদার্থ এই যে একসাথে থাকবে, অর্থাৎ সোডিয়াম সালফেট যখন এই বিক্রিয়াটির মধ্যে উপস্থিত থাকবে, তখন এইটি অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে সোডিয়াম সালফেট প্লাস Na3ASO4 এটি উৎপন্ন করতেছে, অর্থাৎ এখানে সোডিয়াম Na2SO3 একটি আবিষ্ট প্রভাবক হিসেবে কাজ করতেছে। এটি যখন বিক্রিয়া উপস্থিত থাকে তখন বিক্রিয়াটি সংঘটিত হয়, কিন্তু পৃথকভাবে বিক্রিয়াটি সম্পন্ন হচ্ছে না। এখন আমরা দেখব ভরক্রিয়ার সূত্র। তাহলে ভরক্রিয়ার সূত্রটি কি? নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে যে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক হয়। সক্রিয় ভরের অর্থাৎ মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের সমানুপাতিক হয়। এটা হচ্ছে ভরক্রিয়ার সূত্র। কি দেখলাম? নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট সময়, অর্থাৎ তাপমাত্রা এবং সময় নির্দিষ্ট থাকলে যে কোনো বিক্রিয়ার হার, অর্থাৎ বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত ওই সময় বিক্রিয়াগুলোর মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের সমানুপাতিক হয় বিক্রিয়ার হার। তাহলে কেসি এর রাশিমালা প্রতিবেদন। এখন আমরা কেসি এর রাশিমালা প্রতিবেদন করব কি উভমুখী বিক্রিয়ার নিম্নরূপ সাধারণ সমীকরণ থেকে ভরক্রিয়ার সূত্রে গাণিতিক রূপ প্রতিপাদন করা যায়। উভমুখী বিক্রিয়ার একটি সাধারণ সমীকরণ থেকে গাণিতিক রূপ আমরা প্রতিপাদন করব যে A+B = C+D যদি একটি উভমুখী বিক্রিয়া হয়, এই বিক্রিয়া যদি একটি উভমুখী বিক্রিয়া হয়, তাহলে A, B, C ও D এর মোলার ঘনমাত্রার ভর যথাক্রমে AB এবং CD। এখানে আমরা দেখব যে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ, সম্মুখমুখী বিক্রিয়া অর্থাৎ A+B এর গতিবেগের ক্ষেত্রে কী হবে? এখানে K1 একটি ধ্রুবক হবে, K1 ধ্রুবক, আর A এবং B এটা হচ্ছে এদের মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের গুণফল, এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আর বি যদি আমরা ধরি, তাহলে এখানে K2 একটি ধ্রুবক, এবং সি ও ডি হচ্ছে মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের গুণফলটি। তাহলে আমরা যদি ভরক্রিয়ার সূত্র থেকে আমরা জানি যে সম্মুখমুখী উভমুখী বিক্রিয়াগুলোর হার সমান থাকবে, যেহেতু এটি সাম্য অবস্থায় থাকবে, তাই সাম্য অবস্থায় থাকলে সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান থাকবে। তাহলে সমান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি KA × B সমান K2 C × D। তাহলে এখানে K1/K2 যদি আমরা দেখি, K1/K2 হচ্ছে C × D A × B। তাহলে এখান থেকে আমরা আরেকটি ধ্রুবক পাই, সেটা হচ্ছে KC।
এই কেসে আমরা একটি ধ্রুবক পাচ্ছি। এই কেসি এর কোনো একক নেই, যে কেসিটা বের হয়েছে এটার কোনো একক নেই। এখন এই কেসি এটাকে বিক্রিয়ার সাম্য ধ্রুবক বলা হয়, ঠিক আছে। এখন আমরা ভরক্রিয়ার সূত্র দেখলাম, এখন আমরা দেখব বিক্রিয়ার সাম্য ধ্রুবক কয় প্রকার হতে পারে। তাহলে বিক্রিয়ার সাম্য ধ্রুবক দুই প্রকারের হতে পারে, একটি হচ্ছে কেসি এবং অপরটি হচ্ছে কেপি। তাহলে কেসি কি? কেসি হচ্ছে কোনো উপমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় ভরক্রিয়ার সূত্র মধ্যে উদ্বাস সময় মোলার ঘনমাত্রা গুণফল ও বিক্রিয়ক সময় মোলার ঘনমাত্রা গুণফলের অনুপাতকে মোলার সাম্য ধ্রুবক বলা হয়। তাই আমরা এর আগে যে আমরা সাম্য ধ্রুবক বের করা দেখছিলাম, এখানে যদি আমরা এ মোলার ঘনমাত্রা এ মোল অর্থাৎ এ সংখ্যক মোল এ এবং বি সংখ্যক মোল বিক্রিয়ক, এ এবং বি সংখ্যক মোল বিক্রিয়ক, আর এখানে হচ্ছে এল এবং এম সংখ্যক ছোটো হাতের এল বা এম সংখ্যক মোল হচ্ছে উৎপাদ। তাহলে আমরা কেসে দেখতে পারি হচ্ছে এল বাই এল এর উপরে টু দি পাওয়ার এল অর্থাৎ মোল পরিমাণ সংখ্যা, এম এর উপরেও সেই এম এর মোল সংখ্যা, এর উপরেও বাই এর উপরেও মোল সংখ্যা এবং বি এর উপরেও মোল সংখ্যা, মোলার ঘনমাত্রা গুণফলের অনুপাত, বিক্রিয়ক এবং উৎপাদনের মোলার ঘনমাত্রা গুণফলের অনুপাতটি হচ্ছে কেসি। এবং কেপি এর ক্ষেত্রে আমরা কি দেবো? বিক্রিয়াকে উৎপাদ সময় আংশিক চাপের গুণফলে বিক্রয় সময়কে আংশিক চাপ, অর্থাৎ এখানে মোলার ঘনমাত্রা না, এখানে বের করতে হবে আংশিক চাপের গুণফলের অনুপাত। তাহলে আংশিক চাপের গুণফলের অনুপাতকেই হচ্ছে আংশিক চাপ সাম্য ধ্রুবক বা কেপি বলা হয়। তাহলে এখানে যদি এ পরিমাণ মোলার ঘনমাত্রা এবং বি পরিমাণ মোলার ঘনমাত্রা বিক্রিয়ক এবং এল ও এম পরিমাণ মোলার ঘনমাত্রা উৎপাদ থাকে, তাহলে আমরা কেপি পাবো। কেসি হচ্ছে বললাম এটা হলো তোমার সাম্য ধ্রুবক মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়ক সময় মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাত। তাহলে এখানে মোলার ঘনমাত্রা গুণফলের অনুপাতটা যখন আমরা বের করব সেটা কেসি হবে। এবং আংশিক চাপের যখন আমরা কোনো বিক্রিয়ায় আংশিক চাপের তোমার গুণফলের অনুপাত যখন আমরা বের করব সেটা হবে কেপি, ঠিক আছে। আংশিক চাপ ধ্রুবক আংশিক চাপ সাম্য ধ্রুবক বলে, এটা হচ্ছে কেপি। তাহলে কেপিতে আমরা দেখতে পাবো যে পিএল, এটা হচ্ছে গুণন হবে, সরি এগুলো, হ্যাঁ পিএল হচ্ছে এই এল এর যে উৎপাদের আংশিক চাপের মান, আর যেহেতু মোল সংখ্যাটা টু দি পাওয়ার হিসেবে উপরে চলে গেছে, আবার পি এম এর ক্ষেত্রেও এটি হচ্ছে উৎপাদের আংশিক চাপ, আর এম আর পি এ এখানেও আংশিক চাপ এবং এটার যে মোল সংখ্যাটা সেটা টু দি পাওয়ার উপরে চলে যায়, এবং পিবি এর ক্ষেত্রেও সেম। তাহলে আংশিক চাপের যে গুণফল উৎপাদের আংশিক চাপের গুণফল বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল, অর্থাৎ উৎপাদ ও বিক্রিয়কের আংশিক চাপের গুণফলের অনুপাত হলো কেপি, ঠিক আছে। এবং কেপি ও কেসি এর মান কখনো শূন্য বা অসীম হবে না, অর্থাৎ কেপি ও কেসি এর মান কখনো শূন্য বা অসীম হবে না। এখন আমরা দেখব কেপি ও কেসি এর মাঝে সম্পর্ক। তাহলে কেপি কি? কেপি হচ্ছে আংশিক চাপের গুণফল, আর কেসি হচ্ছে মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। এখানে ডেল এনটা কি? ডেল এনটা হচ্ছে যদি আমরা এই বিক্রিয়াটির ক্ষেত্রে ডেল এন বের করি তাহলে হবে তোমার হচ্ছে উৎপাদের মোল সংখ্যার যোগফল অর্থাৎ এল প্লাস এম মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যার যোগফল অর্থাৎ এ প্লাস বি। তাহলে এটাই মান ডেল এন। আর এখানে যে আর এর মানটা বসবে, আর এর মানটা সবসময় বসবে 0.08206 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স 1 মোল ইনভার্স 1, অর্থাৎ 0.082 বা 0.083 লেখা যায়। এই আর এর মানটা এই সূত্রের মধ্যে এই আর এর মানটা বসবে। আচ্ছা, বিক্রিয়ক ও উৎপাদে মোল সংখ্যা যখন সমান হয় অর্থাৎ কেপি সমান কেসি হলে আমরা কিভাবে কেপি ও কেসি নির্ণয় করবো এটা এখন দেখবো। এটা আমরা একটু বই থেকে দেখি।
আচ্ছা, এখানে হচ্ছে উৎপাদ বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা যখন সমান তখন কেপি সমান সমান কেসি হয়। অর্থাৎ কেপি এবং সমান সমান কেসি যখন মোল সংখ্যা সমান হয় তখন আমরা কেপি এবং কেসি নির্ণয় করাটা আমরা দেখি। তাহলে হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুতকরণে হাইড্রোজেন আয়োডিন থেকে নিম্ন সমীকরণ মতে করা হয়। অর্থাৎ এখানে যদি হাইড্রোজেন এবং আয়োডিনের বিক্রিয়া দেখতে পারি তাহলে 2 হাইড্রোজেন আয়োডাইড এখানে বের হচ্ছে, এটা একটি উভমুখী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটি আমরা প্রাথমিক অবস্থায় চিন্তা করি। প্রাথমিক অবস্থায় আমরা ধরি হাইড্রোজেনের মোল সংখ্যা এ এবং আয়োডিনের মোল সংখ্যা বি। অর্থাৎ হাইড্রোজেন এই বিক্রিয়াটিতে এ মোল এবং বি মোল আছে, দেওয়া হওয়ার পর বিক্রিয়াটি শুরু হয়েছে। তাহলে হাইড্রোজেন আয়োডাইড কিন্তু তখনও উৎপন্ন হয় নাই। বিক্রিয়া শুরুর অবস্থায় কি হাইড্রোজেন আয়োডাইড তখনও উৎপন্ন হয় নাই বা বিক্রিয়াটি সংঘটিত হয় নাই। ওই সময় হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ হচ্ছে 0 মোল। এবং উপমুখী বিক্রিয়া যেহেতু যখন বিক্রিয়াটি সাম্যাবস্থায় আসবে তখন সাম্যাবস্থায় আসলে আমরা ধরি হাইড্রোজেন আয়োডাইডের হচ্ছে আলফা মোল উৎপন্ন হলে বা 2 আলফা মোল, এই যে এ মাইনাস আলফা, তাহলে আলফা মোল এখান থেকে কমছে এবং আয়োডিন থেকে আলফা মোল কমছে। তাহলে এই দুইটা থেকে আলফা মোল কমার ফলে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে 2 আলফা মোল। ঠিক আছে, তাহলে এখান থেকে আলফা মোল কমার পরে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে 2 আলফা মোল। এখন আমরা কেসি এর গণনা দেখি। তাহলে কেসি এর গণনা কি, মনে করি এ মোল হাইড্রোজেন এবং বি মোল আয়োডিন 2 লিটার আয়তন বিশিষ্ট একটি পাত্রে রেখে তাপ প্রদানের ফলে, অর্থাৎ আমরা বলতেছি এ মোল হাইড্রোজেন এবং এ মোল আয়োডিন আমরা নিচ্ছি, কিন্তু কোথায় নিচ্ছি, ভি মোল অথবা ভি আয়তনের একটি পাত্রে, বা এরকম যদি একটা পাত্র নেই এটার মধ্যে যদি আমরা হাইড্রোজেন এবং আয়োডিন যোগ করি তাহলে ধরি এই পাত্রটির আয়তন হচ্ছে ভি লিটার। ঠিক আছে, এই পাত্রটির আয়তন ভি লিটার। তাহলে ভি লিটার পাত্রে আমরা এ মোল হাইড্রোজেন এবং বি মোল হাইড্রোজেন যোগ করছি। যোগ করার ফলে সেই পাত্রে সাম্য অবস্থায় যখন বিক্রিয়াটি গেট চলে গেছে তখন 2 আলফা মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে। সুতরাং সাম্য অবস্থায় হাইড্রোজেন আয়োডিনের পরিমাণ হবে যথাক্রমে এ মাইনাস আলফা এবং বি মাইনাস আলফা মোল। ঠিক আছে, তাহলে সুতরাং সাম্য অবস্থায় হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা, তাহলে মোলার ঘনমাত্রা কীভাবে বের করে, মোল সংখ্যা বা আয়তন। তাহলে পদার্থের মোল সংখ্যা বা আয়তন দিয়ে ভাগ করা হলে মোলার ঘনমাত্রা বের হয়। তাহলে হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা আমরা বের করলাম এ মাইনাস আলফা সাম্য অবস্থায়, এটার যে মোল সংখ্যা, আর যেই আয়তনে যে পাত্রে আমরা নিছি সেটা ভি লিটার আয়তন, তাহলে বাই ভি মোল লিটার ইনভার্স 1, যেহেতু ভি এ লিটার আর এটার একক হচ্ছে মোল, এটা একক হচ্ছে লিটার, তাহলে দেওয়া আছে মোল লিটার ইনভার্স 1। আবার সাম্য অবস্থায় আয়োডিনের মোলার ঘনমাত্রা, তাহলে আয়োডিনের মোলার ঘনমাত্রাও সেম, যেহেতু বি পরিমাণ আয়োডিন নিছিলাম এবং সাম্য অবস্থায় এর হচ্ছে মোল দাঁড়াইছে বি মাইনাস আলফা, তাহলে বি মাইনাস আলফা বাই আয়তন হচ্ছে ভি লিটার, মোল লিটার পার ইনভার্স 1। সাম্য অবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা, তাহলে হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা 2 আলফা বাই ভি, যেহেতু সাম্য অবস্থায় 2 আলফা পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছিল এবং ভি লিটার পাত্রে বিক্রিয়াটি করা হয়েছে, তাই ভি মোল পার লিটার ইনভার্স 1। তাহলে আমরা এখন সাম্যাঙ্ক বা কেসি এর যদি আমরা দেখি তাহলে আমরা একটু আগে পড়ছি কি, যে উৎপাদের মোলার ঘনমাত্রা গুণফল বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা গুণফল, এভাবে কেসি বের করা হয়। তাহলে এখানে উৎপাদ আছে একটা, যেহেতু একটা আছে এবং এখানে যত সংখ্যক মোল থাকবে সেটা 2 দি পাওয়ার হিসেবে চলে যাবে। তাহলে 2 আলফা বাই বি, এখানে যদি 2 মোল বিক্রিয়া হয়েছে তাহলে 2 চলে গেছে উপরে, তাহলে 2 স্কোয়ার। ঠিক আছে, পুরোটা স্কোয়ারে চলে গেছে। এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রা গুণফল দুইটির গুণফল হবে, তাহলে বিক্রিয়ক হাইড্রোজেন আয়োডাইড, তাহলে হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা এ মাইনাস আলফা বাই ভি গুণন আয়োডাইনের মোলার ঘনমাত্রা বি মাইনাস আলফা বাই ভি। তাহলে এই দুইটা গুণফল হলে উভয় পক্ষ থেকে কিন্তু ভি কাটা চলে যায়, তাহলে থেকে 4 আলফা স্কোয়ার বাই এ মাইনাস আলফা ইন্টু বি মাইনাস আলফা। আচ্ছা, এখন আমরা কেপি ও কেসি সম্পর্ক থেকে জানি কেপি সমান কেসি আর টি ডেল এন। ঠিক আছে, তাহলে ডেল এনটা আমরা যদি এই বিক্রিয়া থেকে বের করি তাহলে ডেল এন কত আসে, ডেল এন হচ্ছে তোমার আমরা জানি হচ্ছে উৎপাদের মোল সংখ্যা, তাহলে উৎপাদের মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যার যোগফল। তাহলে বিক্রিয়কে 1 মোল হাইড্রোজেন আছে এবং 1 মোল আয়োডিন আছে। ঠিক আছে, তাহলে এক যোগ হচ্ছে 2, তাহলে 2 মাইনাস 2 থেকে বিয়োগ দিলে পাই আমরা 0। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেল এর মান এখানে আসতেছে 0। এখন আর টি টু দি পাওয়ার ডেল এন যদি আমরা ধরি তাহলে আমরা জানি কোনো
অঙ্কের বা কোনো সংখ্যার 2^0 থাকলে পুরাটার মান 1 আসে, তাহলে পুরাটার মান 1 আসে যে কেপি সমান কেসি গুণন 1, তাহলে কেপি সমান কেসি, অর্থাৎ কেসি বের করছি। এইটা এখানে আমরা কেপি মানও চলে আসবে 4 আলফা স্কোয়ার বা এ মাইনাস আলফা গুণন বি মাইনাস আলফা, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়াটিকে যদি আমরা উল্টাভাবে ধরি, অর্থাৎ এটা যদি 2 হাইড্রোজেন আয়োডাইড, এখান থেকে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হলে, তাহলে এই বিক্রিয়াটিকে যদি আমরা হাইড্রোজেন আয়োডাইড থেকে শুরু করি, অর্থাৎ আগে বিক্রিয়ক ছিল হাইড্রোজেন এবং আয়োডিন, কিন্তু এখন বিক্রিয়ক থাকবে হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এভাবে শুরু করলেও সেম জিনিস, যেহেতু প্রথমে প্রাথমিক অবস্থায় এটা এ মোল ধরে নিছি আমরা, তাহলে এ মোল 2 মোল হাইড্রোজেন আয়োডাইড আছে, আর হাইড্রোজেন আয়োডিন পরিমাণ 0। যখন সাম্য অবস্থায় আসবে তখন এই যে সাথে 2 থাকে, 2 কিন্তু গুণ হয়ে যাবে, অর্থাৎ 2A - 2 আলফা, ঠিক আছে। 2A - 2 আলফা মোল এখানে আমরা পাচ্ছি সাম্য অবস্থায় এটার মোলের পরিমাণ, আর হাইড্রোজেনের মোলের পরিমাণ আলফা, এবং হাইড্রোজেন এবং আয়োডিনের আলফা মোল থাকতেছে সাম্য অবস্থায়, ঠিক আছে। তাহলে এখন আমরা আবার যদি ভি লিটার পাত্রে পুরোটাকে রাখা হয়েছে, বিক্রিয়াটি ভি লিটার পাত্রে করা হয়েছে, তাহলে হাইড্রোজেন সাম্য অবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা কত হবে? 2A - 2 আলফা বাই ভি। হাইড্রোজেনের হবে আলফা বাই ভি এবং আয়োডিনের মোলার ঘনমাত্রা হবে আলফা বাই ভি। তাহলে কেসি এর যদি গুণফল, তাহলে কেসি কিভাবে বের করব? তাহলে এখানে আমরা উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল, তাহলে এখানে উৎপাদ কি? উৎপাদ হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন, দুইটা উৎপাদ, আগেরটা উল্টায় গেলে এখানে উৎপাদ দুইটা, তাহলে দুইটার মোলার ঘনমাত্রা গুণফল গুণন ভাগ দিয়ে নিচে হচ্ছে কি তোমার বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। এখন বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, আর বিক্রিয়কের যেহেতু আগে 2 ছিল, মোল সংখ্যাটা উপরে চলে যাবে, অর্থাৎ স্কয়ার আকারে চলে যাবে। তাহলে পুরোটা ভাগ করলে বা গুণ করলে আমরা পাবো আলফা স্কোয়ার বাই 4A - আলফা টু দি পাওয়ার হোল স্কোয়ার। আশা করি কারোর সমস্যা হওয়ার কথা না, সমস্যা থাকলে কোশ্চেন করতে পারো। এখন আমরা এই বিক্রিয়াটিতে কেসি এর মানটা জানলাম, তাহলে কেসি থেকে আমরা কেপি পাচ্ছি, কিন্তু এই বিক্রিয়াটি থেকেও কিন্তু কেপি এর মানটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে কেপিটা কিভাবে নির্ণয় করবো এখানে আমরা দেখি। এই যে কেপি নির্ণয় করবে ভাবে কেপি এর গণনা, তাহলে মনে করে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনের সাম্য মিশ্রণে, হ্যাঁ, হাইড্রোজেন আয়োডাইড আয়োডিনের মোল সংখ্যা যথাক্রমে এই যে 2A - 2 আলফা, অর্থাৎ সাম্য অবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা 2A - 2 আলফা, আমরা ওখানে এর আগেই দেখেছি, এবং হাইড্রোজেন আয়োডিনের মোল সংখ্যা হচ্ছে আলফা ও আলফা। সুতরাং এখন কেপি যখন আমরা গণনা করব, তখন আমাদের পুরা সাম্য অবস্থায় পুরা মিশ্রণের মোল সংখ্যাটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে সাম্য অবস্থায় যদি আমরা পুরো মিশ্রণের মোল সংখ্যাটা বের করলে আমরা কিভাবে বের করব? প্রথমে আমরা বিক্রিয়কের মোল সংখ্যা লিখলাম, ঠিক আছে, প্লাস উৎপাদের মোল সংখ্যা, তো পুরাটা যোগ করে দিলাম, তাহলে পুরা বিক্রিয়াটার মোল সংখ্যা আমরা বের করবো। পুরোটা যোগ করে দিলে কি থাকে? আলফা আলফা বাকি হচ্ছে, তাহলে শুধু যোগ করলে শুধু থাকে 2A পরিমাণ মোল সংখ্যা আমরা পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, পুরো বিক্রিয়াটির মোল সংখ্যা যদি যোগ করে দিই, তাহলে এই বিক্রিয়াটির আংশিক চাপ আমরা কিভাবে বের করি? সেটা হলো বিক্রিয়াটির ধরে নিই আমরা যে মিশ্রণের মোট চাপ হচ্ছে পি, তাহলে আমরা যদি যখন মিশ্রণের মোট চাপ পি ধরে নিলাম, তাহলে আংশিক চাপ কিভাবে বের করব? সাম্য অবস্থায় বিক্রিয়ক বা উৎপাদের মোল সংখ্যা বাই ভাগ গুণন আংশিক চাপ বাই হচ্ছে বিক্রিয়কের হচ্ছে মোল সংখ্যা, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা যদি বিক্রিয়ক বের করি, তাহলে শুধু বিক্রিয়কের মোল সংখ্যা গুণন আংশিক চাপ বা মিশ্রণের মোট চাপ যদি পি ধরি, ভাগ দেব হচ্ছে আমরা বিক্রিয়কের সাম্য অবস্থায় বিক্রিয়ক পুরো মোল সংখ্যাটি দ্বারা। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ কি হবে? হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা বিক্রিয়া সাম্য অবস্থায় হচ্ছে 2A - 2 আলফা গুণন পি, যেহেতু মিশ্রণের মোট চাপ দিয়ে গুণ দিচ্ছি, এবং বা ভাগ দিব আমরা হচ্ছে পরবর্তীতে মোট বিক্রিয়াটির মোট মোল সংখ্যা দ্বারা, অর্থাৎ 2A। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে আংশিক চাপ আমরা দেখবো আলফা গুণন পি, যেটা হাইড্রোজেনের মোল সংখ্যা, শুধুমাত্র হাইড্রোজেনের মোল সংখ্যা হচ্ছে আলফা, তাহলে আংশিক চাপের সাথে গুণফল দিলাম এবং ভাগ দেব পুরো বিক্রিয়াটির
মোল সংখ্যা দ্বারা, অর্থাৎ আলফা গুণন P/2A। আয়োডিনের ক্ষেত্রে দেখবো আলফা গুণন P/2A। তাহলে আমরা এককভাবে হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ, হাইড্রোজেনের আংশিক চাপ এবং আয়োডিনের আংশিক চাপ বের করে ফেলাম। তাহলে আমরা কেপি কীভাবে বের করবো? কেপি আমরা জানি সেটা হচ্ছে উৎপাদের আংশিক চাপের গুণফল বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। তাহলে উৎপাদের আংশিক চাপ যেই দুটো পাইছে দুটো লিখলাম, এবং বিক্রিয়কের আংশিক চাপের আগে 2 মোল ছিল, যেহেতু 2 স্কোয়ার আকারে চলে যাবে, তাহলে পুরোটা যোগ বিয়োগ বা গুণফল করলে আমরা দিতে পারবো আলফা স্কোয়ার বাই 4A মাইনাস আলফা হোল স্কোয়ার। তাহলে এখানে কি কেপি এবং কেসি একই মান আসতেছে, ঠিক আছে। তাহলে কেপি ও কেসি সম্পর্ক থেকে যদি আমরা পাই, যদি কেপি ও কেসি সম্পর্ক থেকে ডেলের মানটা যদি 0 আসে, কোনো বিক্রিয়ার ডেলের মানটা 0 থাকে, তাহলে আমরা জানি ওটার কেপি সমান সমান কেসি হয়। তাহলে বিক্রিয়াটিতে শুধু কেপি মান বের করলেই কেসি পাওয়া যাবে, আবার এই ধরনের বিক্রিয়া শুধু কেসির মান শুধু কেসির মান বের করলেই কেপি পাওয়া যাবে, ঠিক আছে। এখন আমরা আরেকটা বিক্রিয়া দেখব, সেটা হচ্ছে যখন বিক্রিয়াটিতে কেপি এবং কেসির মান একই রকম হবে না, অর্থাৎ মোল সংখ্যা যখন পরিবর্তিত হয়, অর্থাৎ কেপি ও কেসির মান যখন সমান হবে না, যেখানে একটু আমরা ডেলেন পাবো, ডেলেন পেলে কেপি কেসির মানটা পরিবর্তিত হবে। তাহলে সেখানে আমরা কিভাবে কেপি এবং কেসি গণনা করব? তাহলে সেখানে আলাদাভাবে কেপি এবং কেসি গণনা করতে হবে, যেহেতু আমরা কেপি পাইলে কেসি পাচ্ছি না বা কেসি পাইলে কেপি পাচ্ছি না, ঠিক আছে। আলাদাভাবে গণনা করব, অথবা আমরা কেপি এর মান বের করে, হ্যাঁ এখানে কেপি এর মান যদি কেপি এর মানটা বের করে KCRT⁴ এভাবে এই সূত্রের মধ্যে যদি কেপি এর মান পাই, তাহলে কেপি এর মানটা বসিয়ে কেসি এর মান পাওয়া যাবে। আবার কেসি এর মানটা যদি কেসি এর মান বের করি, তাহলে কেসি এর মান বসিয়ে কেপি এর মান পাওয়া যাবে এই সূত্রের মাধ্যমে। আর যদি এখানে মোল সংখ্যা পরিবর্তন না হয়, অর্থাৎ মেল সংখ্যা যখন অপরিবর্তিত থাকে, তখন কেপি সমান কেসি, যে কোনো একটা বের করলেই হবে। আচ্ছা, এখন আমরা এই বিক্রিয়াটিতে কেপি গণনা করব এবং তারপরে কেসি গণনা করব, ঠিক আছে। তাহলে বিক্রিয়াটি কি? N2O4 একটি উপমুখী বিক্রিয়া, এটা ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড পাইতেছি বা 2NO2 পাইতেছি। তাহলে প্রাথমিক অবস্থায় আমরা ধরে নিলাম, প্রাথমিক অবস্থায় হচ্ছে N2O4 এর মোল সংখ্যা A মোল যোগ করছি আমরা, তাহলে সেখানে 0 মোল, এখনও নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় নাই, তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোল সংখ্যা 0 মোল, এবং সাম্য অবস্থায় A মাইনাস আলফা পরিমাণ বিয়োগ হয়েছে, বা আলফা পরিমাণ হচ্ছে তোমার নাইট্রোজেন ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিক্রিয়া সংঘটিত হয়েছে, এবং তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 2 আলফা। তাহলে এখান থেকে আমরা কেপি এবং কেসি বের করব। তাহলে আগের মতোই কেপি বের করতে যদি কেপি বের করি, তাহলে আমরা মোট বিক্রিয়ার আংশিক চাপ ধরে নিলাম পি, ঠিক আছে, পি ধরে নিলাম, এবং বিক্রিয়াটির মোট মোল সংখ্যা বের করতে হবে। তাহলে বিক্রিয়াটির মোট মোল সংখ্যা যদি আমরা এখানে যোগ দিই A প্লাস আলফা সাম্য অবস্থায়, A মাইনাস আলফা প্লাস 2 আলফা, তাহলে কত থাকে? A প্লাস আলফা। তাহলে A প্লাস বিক্রিয়াটির সাম্য অবস্থায় পুরো বিক্রিয়াটির মোল সংখ্যা দ্বারা A প্লাস আলফা। তাহলে এখানে আমরা পটাশিয়াম ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডের যদি আংশিক চাপ বের করি, তাহলে কি বের করব? সাম্য অবস্থায় ওইটার যে মোল সংখ্যা, অর্থাৎ A মাইনাস আলফা গুণন P বাই বিক্রিয়াটির পুরো মোল সংখ্যা, পুরো বিক্রিয়ার মোল সংখ্যা A প্লাস আলফা। আবার নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও 2 আলফা, যেহেতু সাম্যাবস্থায় এর মোল সংখ্যা 2 আলফা, তাহলে 2 আলফা গুণন P আংশিক চাপ বাই A প্লাস আলফা, অর্থাৎ পুরো বিক্রিয়াটির মোল সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা কেপি বের করবো কিভাবে? উৎপাদের মোল সংখ্যা বাই বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে উৎপাদের মোল সংখ্যাটা কি? এই যে উৎপাদের 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড যেহেতু উৎপন্ন হয়েছে, এখানে 2 মোল আছে, অর্থাৎ 2 আলফা, তাহলে স্কোয়ার আকারে চলে যাবে আমরা জানি। তাহলে এখানে কিন্তু পুরোটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে আমরা কিন্তু পি স্কোয়ারে দিব, ঠিক আছে। পুরা এই শুধুমাত্র এতটুকু পুরা জায়গা পুরাটা হোল স্কোয়ারে চলে গেলে পি স্কোয়ারে চলে আসবে। এখানে কিন্তু অনেকে পি স্কোয়ার থেকে ভুল করে, পি স্কোয়ার দেয় না। অবশ্যই যেই মোল সংখ্যাটা পাবে, যদি এখানে 3 থাকে বা কিউব আকারে থাকে, তাহলে পি কিউব চলে আসতো, যদি 4 থাকতো P4 আসতো, অর্থাৎ পুরাটাকেই কিন্তু তোমার করতে হবে আর কি, যতটা মোল সংখ্যা থাকবে সেটা দিয়ে টু দি পাওয়ার আকারে নিয়ে যেতে হবে। তাহলে এখানে 2 আলফা থেকে আমরা পি, এখানে পি স্কোয়ার, আর নিচে যেহেতু একক মোল সংখ্যা ছিল, অর্থাৎ এই যে এটার পরিমাণ
বিক্রিয়কের পরিমাণ 1 মোল ছিল, তাহলে 1 মোল, তাহলে পি স্কোয়ার আসতেছে না, তাহলে এখানে একটা পি এক্সট্রা থাকতেছে, তাহলে পি। আর এখানে হচ্ছে পুরোটা 4 আলফা স্কোয়ার এ প্লাস আলফা হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে এ প্লাস আলফা বা এ মাইনাস আলফা, তাহলে একটা কাটা যাচ্ছে, এ প্লাস আলফা একটা কাটা যাচ্ছে, এ প্লাস একটা আলফা একটা কাটা গেলে এটা একটু ভেঙে দেখায়, তাহলে থাকে হচ্ছে 4 আলফা স্কোয়ার, ঠিক আছে। আর এখানে হচ্ছে পি, শুধু পি থাকছে, আর দিচ্ছে এ প্লাস আলফা ইন্টু এ মাইনাস আলফা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র চলে যাচ্ছে 4 আলফা স্কোয়ার পি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কেপি পাইলাম, ঠিক আছে। এখন আমরা কেসি দেখবো, কেসি গণনা করব। তাই কেসি গণনার ক্ষেত্রে আমরা কি করব, হচ্ছে আয়তন লাগবে, ঠিক আছে। যে পাত্রে বিক্রিয়াটি সংঘটিত হয়েছে সেটার আয়তন লাগবে, তাহলে সেটা আয়তন যদি আমরা ভি ধরে নিলাম, তাহলে ভি ধরে নিলে তাহলে কেসিটা সোজা, কেসি হচ্ছে তাহলে নাইট্রোজেন ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডের ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা আমরা কীভাবে বের করবো, আমরা জানি মোল সংখ্যা বাই হচ্ছে আয়তন, তাহলে সাম্য অবস্থা N2O4 মোল সংখ্যা A মাইনাস আলফা বাই আয়তন V, আবার নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোল সংখ্যা 2 আলফা বাই V, তাহলে কেসি পাইতেছি উৎপাদের হচ্ছে তোমার ঘনমাত্রা গুণফল, যেহেতু উৎপাদের আগে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তাহলে এটা স্কোয়ার আকার চলে যাচ্ছে, আর বাই নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা গুণফল আছে, বিক্রিয়কের ঘনমাত্রা এ মাইনাস আলফা বাই ভি, তাহলে পুরোটা পাইতেছে 4 আলফা স্কোয়ার এ মাইনাস আলফা ইন্টু ভি। তাহলে আমরা এখানে কিন্তু কেপি ও কেসি এর মানটা আলাদা পেলাম, তাই না? কিভাবে আলাদা পেলাম, এই যে কেপি এর মানটা পাইলাম 4 আলফা স্কোয়ার ইন্টু পি এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, আর কেসির মানটা কি পেলাম, কেসির মানটা পেলাম হলো 4 আলফা স্কোয়ার এ মাইনাস আলফা ইন্টু ভি, ঠিক আছে। কেন পাইলাম কেপি এ কেসির মান কেন আলাদা হলো, এই যে আলাদা হলো কারণ ডেল এন এর মান 1 চলে আসতেছে। তাহলে ডেল এর মানটা কি, ডেল এন এর মানটা হচ্ছে তোমার উৎপাদের মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 1, তাহলে আসতেছে 1 হয় কেপি সমান কেসি আর টি, তাহলে কেপি এর মানটা হবে তোমার কেসি ইন্টু আর ইন্টু টি, অর্থাৎ কেপি এর মানটা কিন্তু বড় আসবে। তাহলে এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে যদি যে কোনো একটা যদি আমরা বের করি, কেপি বের করি, তাহলে সেই কেপিটা এই সূত্রের মধ্যে বসা দিলে কেসি বের করা যাবে, আবার কেসিটা আবার এই সূত্রের মধ্যে বসা দিলে কেপি বের করা যাবে, ঠিক আছে। আলাদাভাবে দুইটা বের করার প্রয়োজন নাই। এখন আমরা অঙ্ক দেখি, হ্যাঁ ম্যাথ দেখি, একদম ডিরেক্ট ম্যাথে চলে যাই। আচ্ছা, যদি আমরা 4.13 এই ম্যাথটা দেখি, তাহলে নিচের প্রত্যেকটি বিক্রিয়ার সাম্য অবস্থার সমীকরণ লেখো, ঠিক আছে। তাহলে সাম্য অবস্থার সমীকরণ কিন্তু আমরা লিখতে পারবো। এখানে বিক্রিয়াটা হচ্ছে N2 প্লাস 3H2 সমান 2NH3, বা 2 মোল অ্যামোনিয়া বিক্রিয়া হয়েছে, নাইট্রোজেন এবং 3 অণু হাইড্রোজেন বিক্রিয়ায় 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। আবার পরবর্তীতে খ নাম্বারটা কী দিয়েছে, অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং 3 অণু হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। সেটা মানে একটু দূরে চলে যায় না। এখন আমরা যদি কেসি দুইটার ক্ষেত্রে কেসি বের করি, তাহলে কেসি কীভাবে বের করবো, তাহলে আমরা জানি যে এই উৎপাদ থেকে শুরু করবো, ঠিক আছে। তাহলে উৎপাদের মোলার ঘনমাত্রাটা আমরা এই ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। দেওয়ার পরে যে মোল সংখ্যাটা স্কোয়ার আকারে চলে যাবে, অর্থাৎ NH3 দিয়ে থার্ড ব্র্যাকেট হোল স্কোয়ার, তারপরে হচ্ছে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা গুণফল, তাহলে বিক্রিয়ক এখানে 2টা, তাহলে N2 গুণন H2 এর জায়গায় কী হবে, এর আগে আবার 3 মোল আছে, তাহলে H2 টু দি পাওয়ার 3টা উপরে কিউব আকারে চলে যাবে, ঠিক আছে 3। আবার কেসি পরে খ নাম্বারের জন্য কেসি এর বেলায় কী হবে, উৎপাদের মোলার ঘনমাত্রা গুণফল, তাহলে উৎপাদ নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেন 3টা কিউব আকারে চলে যাচ্ছে, বাই ভাগ হচ্ছে অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই আমরা দেখতে পারতেছি উভমুখী বিক্রিয়া যখন উল্টায় যায়, তখন এই যে উভমুখী বিক্রিয়া উল্টায় গেলে এর হচ্ছে তোমার কেসি এর মানটা তোমার ব্যস্তানুপাতিক হারে চেঞ্জ হয়, অর্থাৎ
এই যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেনের বিক্রিয়া যখন অ্যামোনিয়া উৎপন্ন হবে, এর কেসি এর মান যেটা পাবো আমরা, আবার এটা যখন উল্টায় যাবে অর্থাৎ দুই অণু অ্যামোনিয়া থেকে যখন নাইট্রোজেন আর হাইড্রোজেনেরটা বের হবে বা বিক্রিয়া পাবো, তখন এর কেসি এর মান বা 1/kc আকারে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ কোনো উভমুখী বিক্রিয়া যদি আমরা প্রথমে বিক্রিয়ক থেকে উৎপাদে নিলে যেই মানটা পাবো, পরবর্তী বিক্রিয়া যদি আমরা দেখি উৎপাদটা বিক্রিয়কে চলে গেছে অর্থাৎ, এবং বিক্রিয়কটা উৎপাদে চলে গেছে অর্থাৎ বিক্রিয়াটি চেঞ্জ হয়ে গেছে বা উল্টায় গেছে, তাহলে সেখানে কেসি এর মানটা 1/kc বা ব্যস্তানুপাতিকভাবে বা 1 ফলাফলটা কেসি এর মান ভাগ দিলে আমরা কিন্তু নতুন যে বিক্রিয়াটা হবে সেটার কেসি এর মানটা পেয়ে যাব। এখন আমরা দেখব আরেকটি ম্যাথ। এই যে এতক্ষণ আমরা যেটা দেখলাম এটা সম্পর্কে, এটা দিয়ে অঙ্ক দিয়ে আমরা একটা ম্যাথ দেখি। যে 500 কেলভিন তাপমাত্রায় অ্যামোনিয়া উৎপাদনের বেলায় সাম্য মিশ্রণে নিম্নরূপ ঘনমাত্রা, যেমন সাম্য মিশ্রণে, তাহলে 500 কেলভিন তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রায় অ্যামোনিয়া উৎপাদনের বেলায় তাহলে নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা হচ্ছে 3 × 10 × 10⁻⁻² মোল, এবং হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা 3.7 × 10⁻⁻² মোল, এবং অ্যামোনিয়ার ঘনমাত্রা দেওয়া আছে 1.6 × 10⁻⁻² মোল। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন আগের সমস্যার জন্য উভয় বিক্রিয়ার সাম্যধ্রুবক গণনা করি, তাহলে কয়ের জন্য সাম্যধ্রুবক গণনা করি, তাহলে এখানে বলে দিছে অ্যামোনিয়া উৎপাদনের বেলা, তাহলে অ্যামোনিয়াটি কি উৎপাদক, তাহলে কেসি এর বেলা দেখবো 1.6 × 10⁻⁻², 2 মোল যেহেতু অ্যামোনিয়া উৎপন্ন স্কয়ার বাই হচ্ছে কে হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা গুণন নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা, তাহলে আমরা আনসারটা পাবো 1.7 × 10⁻²। ঠিক আছে, এটা একটা আনসার পাচ্ছি। কিন্তু পরবর্তীতে ক্ষয়ের বেলায় যখন আমরা আবার বিক্রিয়াটি উল্টায় গেল, ঠিক আছে, তাহলে অ্যামোনিয়াটা কি বিক্রিয়ক হিসেবে চলে আসবে, উৎপাদক হবে হাইড্রোজেন এবং আয়োডিন। তাহলে সেখানে আমরা কেসি এর মানটা যখন পাবো, কেসি এর মানটা আমাদের আলাদাভাবে বের করতে হবে না, এখানে বের করে দেখাচ্ছে 5.9 × 10⁻⁻3, তাহলে এই মানটা 5.9 × 10⁻⁻3, এটা হচ্ছে 1/1.7 × 10⁻⁻3, অর্থাৎ আগে আমরা কেসি এর যে মানটা পাইছিলাম সেটা 1/kc এর মানের সমান। ঠিক আছে, আচ্ছা কেপি ও কেসি নিয়ে মানে সম্পর্কটা নিয়ে আমরা একটা ম্যাথ দেখি। সেটা হলো এই যে এখানে কি লেখা, স্টিম হাইড্রোকার্বন রিফর্মিং প্রক্রিয়ায় অধিক পরিমাণে হাইড্রোজেন গ্যাস শিল্প উৎপাদন করা হয়। এক্ষেত্রে প্রথম ধাপে বিক্রিয়াটি হলো পানি প্লাস মিথেন থেকে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। আচ্ছা ক নম্বরে কি বলছে, যদি এক্ষেত্রে কেসি সমান 3.8 × 10⁻³ তাপমাত্রায় 1000 কেলভিন হয়, ওই তাপমাত্রায় কেপি এর মান কত, তাহলে কেপি এর মান কত, তাহলে আমরা এই খাতায় করি। আচ্ছা এই অঙ্কটা করি। কেপি ও কেসি সম্পর্ক আমরা কি জানি, কেপি এবং কেসি এর সম্পর্ক হচ্ছে কেপি সমান কেসি RT⁻⁴n। ঠিক আছে, তাহলে আমরা বিক্রিয়াটি যদি লিখি, কি বিক্রিয়া, H2O প্লাস CH4 থেকে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তাহলে এখানে ডেলের মানটা বের করি। ডেলের মান হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, তাহলে 2 - 2 তোমার চলে আসতেছে 0। ঠিক আছে, ও সরি না 3 না, মানে 3 অণু হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে 3 চলে আসবে, তাহলে এখানে আসবে 2 - 4, তাহলে ডেলের মান পাচ্ছি -2। আচ্ছা ডেলের মানটা পেলাম -2, তারপর কি দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, তাহলে টি এর মানটা দেওয়া আছে, টি এর মানটা কি দেওয়া আছে, টি সমান 1000 কেলভিন। তাহলে কেলভিনটাকে আমরা কিভাবে, কেলভিনকে আর হচ্ছে আর এর মানটা আমরা দেখছি, আর এর মান কি দেখছি আমরা জানি, এই সূত্রের মধ্যে আর এর মানটা সবসময় বসবে 0.08206 লিটার অ্যাটমসফিয়ার ইনভার্স 1 হচ্ছে কেলভিন ইনভার্স 1। কেলভিন ইনভার্স 1 আছে মোল ইনভার্স 1।
আচ্ছা, আর এর এককটা আমরা দেখি। আর এর এককটা কি দেখতেছি আমরা? কেলভিন ইনভার্স 1 আছে, তাই তাপমাত্রাটা আমাদেরকে আর কেলভিন থাকলে এটা কেলভিনই রাখতে হবে, চেঞ্জ করতে হবে না। আচ্ছা, এখন আমরা যদি কি দেওয়া আছে, কেসি এর মান, কেসি এর মান দেওয়া আছে 3.8 গুণন 10⁻⁻³ তাহলে সব পাওয়া গেছে। কি পাওয়া গেছে? টি পাওয়া গেছে, আর পাওয়া গেছে, কেসি মান গেছে, ডেল এর মানও পাওয়া গেছে। তাহলে আমরা এখন কেপি নির্ণয় করতে পারবো না, তাহলে কেপি সমান কেসি 3.8 গুণন 10⁻⁻³ গুণন আর টি। আচ্ছা, আর এর মান লিখবো 0.08206 গুণন টি এর মান হচ্ছে 1000, তাহলে ডেল এন, তাহলে e⁻⁻² হবে, ইনভার্স 2। তাহলে মানটা আমরা আসবে, এটাকে ক্যালকুলেটরে বসিয়ে মানটা আমরা পাবো হচ্ছে 26। তাহলে আমরা এই সূত্রটা দিয়ে একটা ম্যাথ দেখলাম। আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে এই যে 4.18 নম্বর, ঠিক আছে? এই ম্যাথটা আমরা দেখি। এই ম্যাথে কি বলছে? একটি আবদ্ধ নলে 440 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোল হাইড্রোজেন আয়োডাইড সাম্য অবস্থায় পৌঁছানো অবধি উত্তপ্ত করা হলো। অর্থাৎ কি বলছি? আবদ্ধ নলে 440 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলে দিচ্ছে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড, 2 মোল হাইড্রোজেন আয়োডাইড সাম্য অবস্থায় পৌঁছানো অবধি উত্তপ্ত করা হলো। অর্থাৎ বিক্রিয়ক হলো হাইড্রোজেন আয়োডাইড। তাহলে হাইড্রোজেন আয়োডাইড কত নিচ্ছে? 2 মোল পরিমাণ নিচ্ছে। এখন দেখা গেলো যে হাইড্রোজেন আয়োডাইড 22% বিয়োজিত হয়েছে, যে 22% বিয়োজিত হয়েছে। বিক্রিয়াটির সাম্য ধ্রুবক গণনা করো, ঠিক আছে? এখন শর্ত অনুসারে আমরা দিতে পারতেছি, তাহলে 2H হাইড্রোজেন আয়োডিন, 2 মোল হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করবো। প্রথমে আমরা বিক্রিয়াটি লিখবো, লেখার পরে এখন আমরা 22% বিয়োজিত হয়েছে। তাহলে প্রথমে হাইড্রোজেন আয়োডিন কত ছিল? 1 মোল ছিল, ঠিক আছে? না সরি, প্রথমে হাইড্রোজেন আয়োডাইড ছিল 2 মোল, এই যে 2 মোল ছিল। তাহলে 2 মোল থেকে আমরা যদি 22%, তাহলে হাইড্রোজেন আয়োডাইড 22% নিয়োজিত হয়ে যায়। তাহলে এখানে আমরা যে ম্যাথটা দেখছিলাম আলফা ধরে, তাহলে এখানে যদি আমরা নিই আলফার মান, এই যে হাইড্রোজেন আয়োডাইড কে হাইড্রোজেন প্লাস আয়োডিন, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে দেখছিলাম প্রাথমিক অবস্থা, এটা হচ্ছে 1, যদি আমরা ধরি তাহলে এটা হচ্ছে 0 আর এটার মান হচ্ছে 0, ঠিক আছে? এখন আমরা কি বলছি এখানে? 22%। তাহলে 22% যদি বিয়োজিত হয়, অর্থাৎ আলফার মান আমরা ধরি হচ্ছে 22/100, অর্থাৎ 0.22। আলফার মানটা আমরা ধরলাম 0.22। তাহলে এখানে আমরা কি দেখলাম? প্রথমে যে 1 মোল নিয়েছিলাম, তাহলে 1 মাইনাস আলফা, আচ্ছা এখানে 2 হবে। তাহলে 2 মোলটা সবসময় গুণ হয়ে যাবে, এই যে গুণ হয়ে গেল। আর এখানে আমরা ধরলাম আলফা এভাবে ধরে নিলাম। তাহলে 2 আলফার মান যদি আমরা বসাই 0.22, আর এখানে আলফার মান হচ্ছে 0.22, আর এখানে হচ্ছে 0.22। তাহলে সব পেয়ে গেছি। তাহলে এটা যদি আমরা যোগ পুরোটা করি, তাহলে আনসার আসবে 0.44। তাহলে এই আনসারটা আসে না 0.44 না, 1.56, যে 2 মাইনাস 0.44 বিয়োগ দিলে এটার মান আসে 1.56। তাহলে আমরা হাইড্রোজেন সাম্য অবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা পাইলাম, এবং হাইড্রোজেনের মোল সংখ্যা পাইলাম, এবং আয়োডিনের মোল সংখ্যা পেয়ে গেছি, ঠিক আছে? এখন আমরা সাম্য ধ্রুবকের মান খুব সহজেই বের করতে পারবো। আচ্ছা, সাম্য ধ্রুবক বললে সাম্য ধ্রুবক কিন্তু 2 প্রকার আমরা জানি, কেপি এবং কেসি, ঠিক আছে? এখন প্রশ্নে কি চাবে, কেপি নাকি কেসি, সেটা কিন্তু মোটামুটি দেওয়া থাকবে। যেহেতু এই যে বিক্রিয়াটা সাম্য ধ্রুবক কেপি ও কেসি নির্ণয় করো, কেপি এবং কেসি দুইটাই চাইছে। আর যদি কিছু না থাকে, শুধু সাম্য ধ্রুবক থাকে,
দিতে বলা হয়, তাহলে আমরা কেসি বের করে দেখাই দেবো, ঠিক আছে। আর যদি কেসি দুইটাই চাই তাহলে দুটোই বের করতে হবে, অথবা যদি বলে যে শুধু বিক্রিয়ার সামগ্রিক বের করে, তাহলে সেক্ষেত্রে কেসি বের করে দেখা দিতে হবে। আচ্ছা, এখন আমরা কেসি বের করলাম। কি বের করলাম? কেসি জানি আমরা মোলার ঘনমাত্রার গুণফল, তাহলে মোলার ঘনমাত্রা 1.56/v লিটার ধরে নিছি। আবার এখানে 0.22/v এবং 0.22/v, তাহলে ভি লিটার ধরে নিছিলাম আমরা। তাহলে এখন উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল বা বিক্রিয়কের মোলার ঘনমাত্রার বিক্রিয়ক হচ্ছে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড ছিল, তাহলে এটা স্কোয়ার আকারে চলে গেছে, তাহলে ভি উভয় পক্ষ থেকে কাটা গেছে, আর এই পুরোটা ভাগ করে থাকে 0.018। এটা হচ্ছে কেসি এর মান বের হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা আরেকটা অঙ্ক দেখবো যেটার মধ্যে কেপি এবং কেসি দুইটাই চাইছে। তাহলে এটা কি 4.20, তাহলে এটার মধ্যে কি বলছে 4.05 মোল হাইড্রোজেন এবং 4.65 মোল আয়োডিন, ঠিক আছে। হাইড্রোজেন বা আয়োডিনের মানটা দিয়ে দিছে কত, 444 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 লিটার ফ্লাস্কে রেখে তাপ দিলে কি 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো। তাহলে এখানে 6.75, তাহলে বিক্রিয়াটির সামুদ্রিক কেপি এবং কেসি নির্ণয় করি। তাহলে আমরা এটা খাতায় করে দেখাই। তাহলে বিক্রিয়াটি প্রথমে লিখতে হবে। কি বলছে? প্রথমে হাইড্রোজেন আয়োডিনের হচ্ছে বিক্রিয়া, তাহলে বিক্রিয়ক পাইলাম আমরা হাইড্রোজেন প্লাস আয়োডিন এবং বিক্রিয়ক উপমুখী বিক্রিয়া এবং উৎপাদ দ্রব্য হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, আচ্ছা। তাহলে এখানে মোল সংখ্যা বসাই। হ্যাঁ, এখন কি বলছে, জি 4.04, আচ্ছা 4.04 পরিমাণ হাইড্রোজেন এবং হচ্ছে এখানে লিখে 4.65 পরিমাণ আয়োডিন। তাহলে প্রাথমিক অবস্থায় আর হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ থাকে পি 0। তারপরে বলছে হচ্ছে তাপ দিলে 1 লিটার ফ্লাস্কে রেখে তাপ দিলে 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। তাহলে 75 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এই পুরা সাম্যাবস্থায় তোমার এই হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ হচ্ছে 2 দিয়ে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে 6.75, ঠিক আছে। কিন্তু এর পাশে কিন্তু 2 আছে, তাহলে শুধু হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা কত হবে? 6.75 ভাগ 2, ঠিক আছে। 6.75 ভাগ 2 দিলে হয় 3.375, আচ্ছা 3.375, ঠিক আছে। যেহেতু পুরাটা এই 2 মোল হাইড্রোজেন আয়োডাইড পুরাটার পরিমাণ সাম্য অবস্থায় দিচ্ছে 6.75, তাহলে আমরা 2 মোল থেকে প্রতি মোলের জন্য কত খরচ হচ্ছে 6.75 3.375। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা আলফার মান পাইলাম, ঠিক আছে। এইদিকে যদি আমরা আলফার মানটা পাইলাম, তাহলে এখন যদি আমরা আগের অনুরূপভাবে অঙ্কগুলো যেভাবে করছি সেভাবে দেখি, তাহলে 8 মাইনাস আলফা সাম্য অবস্থা, হ্যাঁ সাম্য অবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা দাঁড়াবে এটা, হাইড্রোজেনের মোল সংখ্যা হবে 4.65 মাইনাস আলফা, আর এই যে 2 অণু হাইড্রোজেন, তাহলে 2 গুণন 3.375। তাহলে চলে আসছে আমরা যেরকম করে অঙ্কটা করছিলাম এর আগেরগুলোর মতো, যে সূত্র মতো সেইটা চলে আসছে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, এখন তাহলে আমরা প্রত্যেকটার মোল সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে আলফার মান তো আমরা জানি, তাহলে 4.05, আলফার মান হচ্ছে 3.375। তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা কত বিয়োগ করে আমরা পাবো হাইড্রোজেনের মোল সংখ্যা পাইতেছি 0.675 মোল। তাহলে এটা হাইড্রোজেনের মোল সংখ্যা পাইলাম। তাহলে আয়োডিনের মোল সংখ্যা কত পাবো? আয়োডিনের মোল সংখ্যা 4.65 মাইনাস 3.375। হ্যাঁ, তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা পাবো 1.275 মোল, ঠিক আছে। আয়োডিনের মোল সংখ্যা পাবো 1.275 মোল। আর হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা আমাদের দিয়ে দিচ্ছে, কত দিই 6.65, আর লিটার করে দিচ্ছে ভি সমান 1 লিটার, ঠিক আছে। ভি সমান 1 লিটার কিন্তু দিচ্ছে 1 লিটার ফ্লাস্কে। তাহলে এখন আমরা কি কেসি বের করতে পারবো? অবশ্যই পারবো। কেসি কিভাবে বের করে? আচ্ছা, আমরা যদি কেসি বের করার আগে মোলার ঘনমাত্রা বের করে ফেলি, তাহলে হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা কত হবে? সাম্য অবস্থায় মোল সংখ্যা 6.75 গুণন লিটার, 1 লিটার পাত্র, মোল লিটার ইনভার্স 1,
তাহলে হাইড্রোজেনের মোলার ঘন সংখ্যা 0.675 বা 1 লিটার পাত্র মোল লিটার ইনভার্স 1। আয়োডিনের হবে 1.275 বাই 1 লিটার পাত্র, তাহলে মোল লিটার ইনভার্স 1। তাহলে আমরা কেসি এর মান পাবো। উৎপাদ হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। তাহলে উৎপাদের আগে দুই আছে, কিন্তু এখানে মোল সংখ্যার আগে দুই আছে, তাহলে 2 মোল সংখ্যাটা পাওয়ার হিসেবে চলে যাবে 6.75 মোলার ঘনমাত্রা স্কয়ার, ঠিক আছে। আর নিচে কি হবে, হাইড্রোজেন আয়োডাইড 0.675 গুণন 1.275। তাহলে কেসি এর মানটা বসাবো, এখানে আসবে 52.94। তাহলে কেসি আমরা মান পাইলাম 52.9। এখন কেপি এর মানটা কিভাবে বের করব? আচ্ছা, কেপি, তাহলে এখানে আমরা দেখব কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। তাহলে এখানে ডেল এন কত পাবো আমরা, 2 প্লাস উৎপাদের মোল সংখ্যা 2 ইউনিট হাইড্রোজেন আয়োডাইড হয়েছে, আচ্ছা, মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা যোগফল 2 - 2, তাহলে 0। তাহলে কেপি সমান তোমার আসতেছে কে সি আর টি টু দি পাওয়ার 0, কেপি সমান কেসি চলে আসছে। আর এইটার মান হচ্ছে 1, এই যে পুরোটার মান আর টি টু দি পাওয়ার 0 মান 1, তাহলে কেপি সমান কেসি। তাহলে কেসি এর মানটা আমরা পেয়ে যাচ্ছি না, এখানে কেপি এবং কেসি দুইটার মানে হচ্ছে 52.94। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক দেখবো। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে 4.22 এই অঙ্কটার মধ্যে কি দেখাচ্ছে, 4.22 ম্যাথটির মধ্যে দেখাচ্ছে 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 এটিএম চাপে 1 এটিএম যাবেন ডাইনাইট্রোজেন টেট্রক্সাইড এর 18.5% নাইট্রোজেন ডাইঅক্সাইড বিয়োজিত হয়। তাহলে উক্ত বিয়োজনের জন্য কেপি নির্ণয় করো। ওই তাপমাত্রায় এবং 0.5 এটিএম চাপে N2O4 এর বিয়োজন মাত্রা কত হবে? আচ্ছা, ফোকাস না পড়লে আমাকে এটা বলিও, ঠিক মতো দেখা না গেল। আচ্ছা, কই দেখা যাচ্ছে, তাহলে কি বলছে, 298 কেলভিন তাপমাত্রা এবং 1 এটিএম চাপ। তাহলে এখানে যেহেতু চাপের মান দিয়ে দিছে, তাহলে আমরা অবশ্যই এখানে কেপি বের করতে পারবো। যদি এখানে লিটার বলে দিত যে এত লিটার পাত্রে, তাহলে আমরা কেসি বের করতে হবে। তাহলে চাপ বলছে 1 এটিএম চাপে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের 18.5% নাইট্রোজেন ডাইঅক্সাইড বিয়োজিত। তাহলে বিয়োজনের পরিমাণ দিয়ে দিছে, কত পরিমাণ বিয়োজিত, 18.5% নাইট্রোজেন ডাইঅক্সাইড বিয়োজিত হয়। এখন উক্ত বিয়োজনে কেপি এর মান নির্ণয় করা। আচ্ছা, কেপি এর মান আমরা নির্ণয় করব। তারপর কি বলছে, ওই তাপমাত্রায় এবং 0.5 এটিএম চাপে হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজন মাত্রা কত হবে। তাহলে ওই তাপমাত্রায় 0.5 এটিএম চাপে, অর্থাৎ 0.5 এটিএম চাপের পরিমাণ ছিল আগে 1 এটিএম, সেখান থেকে কমে 0.5 এটিএম চলে গেছে, এবং N2O4 এর বিয়োজনের মাত্রা কত হবে চাইছে। তাহলে আমরা আগে হচ্ছে কেপি এর মানটা নির্ণয় করি। তাহলে পুরো বিক্রিয়াটি লিখে আগে সাম্য অবস্থায় দেখি, আমরা দেখি বিক্রিয়াটি আগে আমরা লিখি। বিক্রিয়াটি হচ্ছে N2O4 2NO2, ঠিক আছে।
হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাহলে সাম্য অবস্থায় এটার পরিমাণ প্রথমে ধরলাম এ, আর এটার পরিমাণ যদি 0, তাহলে সাম্য অবস্থায় হবে এ মাইনাস আলফা পরিমাণ হয়ে গেছে, আর এখানে হবে 2 আলফা। তাহলে আলফা পরিমাণটা বলে দিচ্ছে, সেটা কি বলছে 18.5% বাই 100। তাহলে আলফার পরিমাণটা আমরা কি পাবো 0.185 পাইলাম। এখন কেপি যদি বের করি, কেপি এর জন্য কি করতে হবে, পুরো বিক্রিয়াটার মোল সংখ্যা বের করতে হবে। তাহলে এ মাইনাস আলফা প্লাস 2 আলফা, তাহলে এখানে আসতেছে এ প্লাস আলফা। আলফা হলে তাহলে আমরা কেপি এর মানটা বের করি। কেপি হবে 2 আলফা হোল স্কয়ার গুণন পি বাই এ প্লাস আলফা। সেখানে এ প্লাস আলফা, তারপর হবে 4 আলফা স্কয়ার পি এ প্লাস আলফা। ঠিক আছে, এখন এখান থেকে আলফা ট্রিটে যদি আমরা নিয়ে আসি, তাহলে এখান থেকে যদি আমরা দেখি এভাবে লিখি, হ্যাঁ 4 আলফা স্কয়ার পি সমান কে পি গুণন এ প্লাস আলফা। সেখানে আলফাটাকে আলাদা করা যায় না। এ প্লাস আলফা 4 আলফা স্কয়ার পি, হ্যাঁ, বা এখানে তোমার N2O4 এর বিয়োজনের বেলায় বলছে, যেহেতু ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডের বিয়োজনের বেলায়, তাহলে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডের বিয়োজনের বেলায় মানে তোমার মধ্যে একটা ভুল হয়েছে একটা জিনিস। আচ্ছা, এখানে আমরা আলফার মানটা পাইছি 0.185। ঠিক আছে, এখন ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডের বেলায় N2O4 যেহেতু শুধু বিয়োজনের কথা বলছে, তাহলে এখানে পুরা বিক্রিয়াটির হচ্ছে মোল সংখ্যা দাঁড়াবে এ স্কয়ার। ঠিক আছে, যেহেতু শুধু N2O4 এটির বিয়োজনের কথা বলছে, চাইছে হচ্ছে তাপমাত্রায় নাইট্রোজেন ডাই অক্সাইড বিয়োজিত হয়, তাহলে নাইট্রোজেন N2O4 বা ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডের শুধু যেহেতু বিয়োজনের কথা বলছে, সেহেতু এটা পুরাটা বিক্রিয়াটিতে মোল সংখ্যাটা দাঁড়াবে এ স্কয়ার। ঠিক আছে, যেহেতু এক মোল N2O4 নেওয়া হয়েছে, সেহেতু এখানে এ দাঁড়াবে হচ্ছে 1 মোল। তাহলে N2O4 এর বিয়োজনের বেলায়
কেপি এর মান দাঁড়াবে তোমার হচ্ছে 4 আলফা স্কোয়ার গুণন পি। তাহলে এখানে হবে এই পুরাটা N2O4 এর জন্য এটার মান হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কেপি এ স্কোয়ার আলফার মানটা বের করতে পারবো, বা 4 আলফা স্কোয়ার গুণন পি সমান কেপি এ স্কোয়ার, বা আলফার মানটা দেওয়া হয়েছে কেপি এ স্কোয়ার বাই 4p তো এটা হোল কিউব। তাহলে দেওয়া আছে এ টু দি পাওয়ার, আচ্ছা এ টু দি পাওয়ার আলফার মানটা দেওয়া আছে এ টু দি পাওয়ার 2, আর ভিতরে দেওয়া হয়েছে কেপি বাই নিচে হচ্ছে পি। তাইলে একটা সমীকরণ আমরা পাইলাম এখান থেকে, সেটা কি হচ্ছে আলফা সমান a/2 kp বাই পি। আচ্ছা হচ্ছে N2O4 এর বিয়োজনের বেলায় আমরা আলফা সমান এটা পেলাম। তাহলে এখানে হচ্ছে এখানে আমরা আলফার মানটা জানি 0.185, হ্যাঁ এর মান জানি, এর মান হচ্ছে 1/2, আর কেপি এর মানটা হচ্ছে আমরা জানি না, বের করতে হবে। আর পি এর মানটা জানি হচ্ছে 1 ATM চাপ। তাহলে 1 ATM এর চাপে তাহলে কেপি, এখান থেকে আমরা কেপি বের করতে পারবো। কেপি এর মান কি দাঁড়াবে 0.1369, ঠিক আছে। আবার যখন 0.5 ATM চাপ, তাহলে সেখানে আমরা আলফার মানটা দেখি। আলফার মান কিন্তু আচ্ছা এখন 0.5 ATM চাপে, এত চাপে, তাহলে এত চাপে আমরা বের করব হচ্ছে তোমার এত চাপে আলফা পরিমাণটা বের করি, ঠিক আছে। তাহলে এখানে কেপি চেঞ্জ হবে না, শুধু চাপটা চেঞ্জ হয়েছে। কত হচ্ছে 0.5, আগে ছিল 1 ATM চাপে, এখন 0.5 ATM চাপে। তাহলে a/2 কেপি বাই পি। তাহলে এই পুরো সমীকরণটাতে এর মান 1, 2, কেপি এর মান হচ্ছে কেপি এর মান আগে যে বের করছি সেটাই 0.1369 বাই পি এর মান হচ্ছে 0.5, তাহলে √, তাহলে পুরোটা করলে এটার আনসার আসবে 0.262, ঠিক আছে। তাহলে 0.262, তাহলে আমরা হচ্ছে 0.5 ATM চাপে কি পরিমাণে বিয়োজিত হয় সেটার আনসারটা পেলাম। তো এখানে এটাকে যদি 100 দিয়ে গুণ দিই তাহলে হবে 26.2%। তাহলে আমরা চাপ যদি চেঞ্জ হয় তাহলে কত পার্সেন্ট বিয়োজিত হবে সেটা পেলাম যে 26.2%। আচ্ছা আমরা এখন শেষ আরেকটা অঙ্ক দেখবো, আজকে লাস্ট অঙ্ক হচ্ছে 4.26। এই যে 4.26, 4.26 a+3b2 সমান 2ab3 বিক্রিয়াটি দেওয়া আছে। বলা হচ্ছে 650 কেলভিন তাপমাত্রায় এবং 25 ATM চাপে সাম্যাবস্থার মিশ্রণে 22% এ এবং 17% ab3 থাকলে বিক্রিয়াটি কেপি এবং কেসি এর মান বের করো। তাহলে আমরা অঙ্কটা করি। প্রথমে বিক্রিয়াটি লিখি। প্রথম বিক্রিয়াটি হচ্ছে a2 + 3b2, তাহলে 2ab3, ঠিক আছে বিক্রিয়াটি। তাহলে প্রথমে কি বলছে 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 25 ATM চাপে, যেহেতু চাপ বলে দিছে তাহলে আমরা প্রথমে কেপি নির্ণয় করতে হবে সাম্যাবস্থায়। তাহলে প্রথমে এটা 1 মোল, এটা 1 মোল ছিল। সাম্যাবস্থা হচ্ছে 22% এবং 17% মিশ্রণে 22% অবস্থা থাকলে বিক্রিয়াটি কেপি এবং কেসি এর মান নির্ণয় করো। 22% A2, তাহলে A2 থাকবে 22%, তাহলে 3B2 কত পার্সেন্ট থাকবে দেওয়া নাই, আর হচ্ছে AB3 দেওয়া আছে 17%, ঠিক আছে।
তাহলে পুরা বিক্রিয়াটিকে যদি আমরা 100 হিসেবে ধরি, এখন এখানে কিন্তু 3b2 এর পরিমাণটা দেওয়া নেই, কত পার্সেন্ট বিয়োজিত হবে সেটা দেওয়া নেই। তাহলে আমরা পুরা বিক্রিয়াটি যদি 1 বা 100 হিসেবে ধরি, তাহলে 100 মাইনাস বিয়োজনের পরিমাণটা 22 প্লাস 17, ঠিক আছে, বিয়োগ দিলেই কিন্তু এটা পাওয়া যাবে। তাহলে এখানে কত পাচ্ছি আমরা 61। তাহলে আমরা 3b2 এর বিয়োজনের পরিমাণ পেলাম 61%, ঠিক আছে। এখন আংশিক চাপ বের করব। তাহলে আংশিক চাপের জন্য পি মিশ্রণে মোট চাপ দেওয়া আছে 25 atm, ঠিক আছে। এখন আমরা A2 এর বিয়োজন পাইছি 22%, B2 এর বিয়োজন পাইছি 61% এবং AB3 এর বিয়োজন পাইছি 70%। আচ্ছা, এখানে কিন্তু তোমার 3 দিয়ে এগুলা বা গুণ হবে না, 2 দিয়ে গুণ হবে না, ঠিক আছে, গুণ হবে না, কারণ হচ্ছে এটাকে আমরা ভাঙতেছি না। এটাকে যদি 22% হিসেবে ভাঙতাম, কতটুকু A2 বাকি ছিল, হ্যাঁ, কতটুকু A2 বাকি ছিল, তাহলে আমরা পুরো A2 এর মানটাকে 1 হিসেবে যদি 0.22 বিয়োগ করে, তাহলে আমরা এখানে একটা মানটা পাইতাম। তাহলে তখন বের করলে আমরা 3 এর সাথে গুণ দিতাম, অর্থাৎ বিয়োজনটা কিন্তু আমরা ভাঙতেছি না, এটাকে ডিরেক্ট কীভাবেই রাখতেছি, এত পার্সেন্ট হচ্ছে এটা বিয়োজিত হয়ে গেছে। মিশ্রণ সাম্যাবস্থায় এত চাপে এত থাকলে, আচ্ছা 61% থাকছে এবং বাকিটা বিয়োজিত হয়ে গেছে, 22% থাকছে, বাকিটা বিয়োজিত হয়ে গেছে। তাইলে এতটুকু পরিমাণ কিন্তু বাকি আছে বিক্রিয়াটিতে, যেহেতু এখানে কিন্তু বলে নাই যে 22% বিয়োজিত হয়ে গেছে। তাহলে যদি 22% বিয়োজিত হয়ে যেত, তাহলে আমরা 1 মাইনাস 0.2 দিয়ে বিয়োগ দিলে বাকিটা বিয়োগ দিতাম। তাহলে এখানে বলে দিছি যে এত পার্সেন্ট পরিমাণ বিক্রিয়াটিতে সাম্য অবস্থায় এই বিক্রিয়াটি বাকি রয়েছে, এত পার্সেন্ট পরিমাণ, ঠিক আছে। 22% পরিমাণ বাকি থাকছে এবং 61% পরিমাণ B2 বাকি থাকছে। তাহলে এখানে আমরা 3 দিয়ে আবার গুণ দিয়ে আবার হচ্ছে বের করবো না, কতটুকু পরিমাণ বিয়োজিত হয়েছে সেটা বের করা লাগবে না, এটা বলেই দিছে ডিরেক্ট। তাহলে ডিরেক্ট যেহেতু বলে দিছে এত পার্সেন্ট বাকি থাকছে, 61% বাকি থাকছে, আর এখানে 17% বাকি, আর হচ্ছে তাহলে আমরা আংশিক চাপ পাইছি 25। তাহলে সাম্যাবস্থা A2 এর ক্ষেত্রে না, আংশিক চাপ না, মিশ্রণে মোট চাপ 25। তাহলে A2 এর আংশিক চাপ বের করি। A2 এর আংশিক চাপ বের করব আমরা হচ্ছে 22 গুণন 25 বাই পুরাটা হচ্ছে 100, ঠিক আছে। কীভাবে পাইলাম আমরা 22 হচ্ছে সাম্যাবস্থায় যতটুকু পরিমাণ অবশিষ্ট আছে, A2 অবশিষ্ট আছে 22, তাহলে 22 গুণন মিশ্রণের মোট তাপমাত্রা পি এর মোট চাপ পি এর সাথে গুণ দিছি, পি এর মান হচ্ছে 25 বাই 100 হচ্ছে পুরা মিশ্রণটা, যদি পুরাটা আমরা ধরে নিছি যে পুরোটা আমরা মান ধরে নিছি 100, তাহলে 100 থেকে 22% A2 উপস্থিত আছে। তাইলে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা B2 এর আংশিক চাপও লিখতে পারি, B2 হচ্ছে 61% উপস্থিত আছে গুণন 25 বাই নিচে 100, আর B3 এর আংশিক চাপ আমরা কি ধরতে পারি হচ্ছে 17% যেহেতু উপস্থিত আছে 25 বাই 100, ঠিক আছে। তাহলে এখন এগুলোর কেপি, তাহলে কেপি এর মান দিয়ে আমরা বসাই। এই যে বিক্রিয়কে উৎপাদের আগে 2 মূল উৎপাদ উৎপন্ন হয়েছে, তাহলে উৎপাদের মূল সংখ্যাটা উৎপাদের হচ্ছে আংশিক মানটা আগে আমরা বসাই। তাহলে AB3 এর আংশিক মান হচ্ছে 17 গুণন 25 বাই 100, ঠিক আছে। না AB3, হ্যাঁ, তাহলে এটা স্কয়ার আকারে চলে যাবে। আর পরে হচ্ছে A2 এর আংশিক চাপ পাইছি 22 গুণন 25 বাই 100 গুণন 3B2, তাহলে 3B2 এর সময় আংশিক চাপ 61.25 বাই 100, যেহেতু 3 আছে তাহলে 3টা কিউব আকারে চলে যাবে। তাহলে কেপি এর মান আমরা পাবো এখান থেকে 9.25 গুণন 10⁻⁴, তাহলে কেপি এর আমরা মান পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা কেসি এর মানটা বের করব। তাহলে আমরা বিক্রিয়াটিতে এই যে বিক্রিয়াটির ডেল এন যদি আমরা হিসাব করি, তাহলে ডেল এন আসবে 2, হ্যাঁ, মাইনাস উৎপাদের বিক্রিয়কের মোল সংখ্যা, তাহলে আমরা পাইতেছি -2। তাহলে ডেল এর মান পাইলাম, ডেল এন এর মান পাইলাম -2। তারপর হচ্ছে তাপমাত্রা দেওয়া আছে, কত তাপমাত্রা দেওয়া আছে 650 কেলভিন তাপমাত্রা, আর আর এর মান আমরা জানি 0.08206 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা
কেসি এর মানটা বের করতে পারবো। ঠিক আছে, কেসি সমান কেপি আর টি টু দি পাওয়ার ডেল এন, সরি কেপি সমান কেসি আর টি ডেল এন। তাহলে আমরা এখানে কেপি এর মানটা পাইছি, তাহলে কেসি কি হবে, ও কেপি সমান, আচ্ছা এটাকে পুরোটা দিয়ে লিখি, কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার, এই যে টু দি পাওয়ার ইনভার্স 0.2। তাহলে এখানে আমরা কেপি এর মান বসাই দিব 9.25 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 4 বাই কেসি সমান বাই আর টি, এভাবে লিখলাম স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কেসি পাবো, কেসির মানটা কি আসবে 9.25 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 4 আর টি স্কোয়ার। তাহলে এখানে আর এর মান টি এর মান বসা দেবে, স্কোয়ার মান বসা দেবে, কেসির মানটা চলে আসবে। তাহলে আজকে এতটুকু।